সাধারণত চোর জেলখানা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কখনো কি শুনেছেন যে চোর পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে জেলখানার ভেতরেই ঢোকে চুরি করতে? তাও আবার কোনো হীরা জহরত নয়, বরং জেলখানার ভেতরে থাকা মন্দিরের দান বাক্স চুরি করতে। সাব জেল থেকে হুন্ডি চুরি করা সেই খ্যাপাটে চোরটা আসলে কে, আর পুলিশ কি সেই চোরকে ধরতে পেরেছিল? সেটাই দেখানো হবে এই ওয়েব সিরিজের শেষ পর্বে, অর্থাৎ এই পর্বে। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষার সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ কাকি সার্কাস। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে দেখানো হয়েছিল অর্জুন এবং দীনেশ মানিকে অ্যারেস্ট করেছিল। এরপরেই তারা হায়ার অফিসারের কাছে চলে আসে। মানি পুলিশদের বলেছিল হ্যাঁ, সে হুন্ডি চুরি করার জন্য জেলখানায় গিয়েছিল, কিন্তু সেখানে কোনো টাকা ছিল না, অর্থাৎ আগেই কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। হায়ার অফিসার বলে মানির বিষয়টা পরে দেখছি। অর্জুনকে বলে তুমি তো লোন নিয়েছো, লোনের টাকাগুলো হুন্ডিতে রেখে দাও, এরপরেই কমিটিকে দিয়ে দাও, আগে কেসটা মিটমাট হোক, তারপরে বিষয়টা দেখছি। এদিকে সিন্ধু আর মালতী তারা চলে এসেছিল থানায়, কারণ মালতীর সিলিন্ডার চুরি হয়ে গিয়েছিল, সেটারই রিপোর্ট লেখানোর জন্য। সেই পুলিশ অফিসার বলে সব সিলিন্ডার দেখতে একই রকম, সিলিন্ডার খুঁজে বের করা অনেক কষ্টকর, আমার দ্বারা হবে না। তখনই মালতী আর সিন্ধু একটু রেগে যায় আর বলে যদি আপনি এমনটাই করেন তাহলে আমরা লাইভ স্ট্রিম করব, আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে, এভাবেই হুমকি দেয়। সে পুলিশ অফিসারের এতে ভয়ই পেয়ে যায়। সে বলে ঠিক আছে, আমি নিজেই খুঁজে বের করব। এরপরেই দেখা যায় ম্যাথুকে থানায় আসতে। ম্যাথু সেখানে এসে পুলিশ অফিসারকে বলে তার 1.5 লাখ টাকার অ্যাকাউন্ট চুরি হয়ে গেছে। পুলিশ অফিসার বলে কোন অ্যাকাউন্ট থেকে, ব্যাংকের নাম কি? তখনই ম্যাথু বলে কোনো ব্যাংক থেকে নয়, আসলে আমার পাবজি অ্যাকাউন্ট চুরি হয়ে গেছে, যেখানে আমি অনেক কষ্টের টাকা জমিয়ে প্রায় 1.5 লাখ টাকার স্কিন কিনেছিলাম। এতে সেই পুলিশ অফিসারের মাথায় রক্ত উঠে যায়। সে ম্যাথিউকে ধমকাতে ধমকাতে সেখানে বের করে দেয়। তখনই সেই পুলিশ অফিসার মেয়ে তাকে কল করে বিভিন্নভাবে জ্বালাচ্ছিল, এতে সে প্রচণ্ড রেগে যায়, তার মেয়েকে ধমকাতে শুরু করে। ঠিক ওই সময়টাতে কুমার আসে তার বিভিন্ন সমস্যার কথা বলতে, এতে সে আরও বেশি রেগে যায় আর কুমারকেও ধমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে বাইরের দোকানে বসে আনভু এবং অর্জুন কথা বলছিল। তারা বলছিল মানি কি সত্যি বলছে, সেখানে কি মানির আগেও কেউ এসেছিল নাকি সেটা সম্ভব নয়। মানি মিথ্যে বলছে টাকাগুলো বাঁচিয়ে নেওয়ার জন্য। ঠিক ওই সময়টাতে সেখানে কুমার চলে আসে। কুমার তখন বলে স্যার, আমার মনে হয় সেই দিন জেলের ভেতরে 2 জন চোরই এসেছিল। এরপরে সেই রাতে যা হয়েছিল সে যখন বলতেই যাবে তার আগে সে একটা সিগারেট ধরাতে যায়, কিন্তু গ্যাস লাইটটা সে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই একজন এসে তার সিগারেটটা জ্বালিয়ে দেয়, সেটা আর কেউ নয়, ম্যাথিউ। এরপরে ম্যাথিউ হেঁটে চলে যায়। এরপরেই 9 মাস আগের ঘটনা দেখানো হয়। প্রতিদিনের মতো ম্যাথিউ বাস কন্ডাক্টরের কাজ করছিল। ঠিক তখনই বাসে একটা সিটের ভেতরে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়, কিন্তু হঠাৎ করেই সে দেখতে পায় মেয়েটি পাশেই দাঁড়িয়ে থাকা আরও একটি মেয়ের হাত থেকে খুব সাবধানে একটি ঘড়ি খুলে নেয়, অর্থাৎ মেয়েটি ঘড়িটি চুরি করে। কিন্তু ম্যাথিউ কিছুই বলে না। একটু পরেই সেই মেয়েটি টের পেয়ে যায় তার হাতে ঘড়ি নেই, সাথে সাথে সে চিৎকার করে ওঠে। সবাই আশেপাশে খুঁজতে শুরু করে। ঠিক তখনই ম্যাথিউ সামনে এগিয়ে আসে আর বলে যে সে সবার ব্যাগ চেক করবে। এতে যে চুরি করেছিল সেই মেয়েটির গলা একেবারে শুকিয়ে যায়। ম্যাথিউ প্রথমে তার ব্যাগটিই নেয় এবং ভালো করে দেখে। মেয়েটি তখন ভয় প্রায় কাঁপছিল। ঠিক তখনই ম্যাথিউ বলে ব্যাগের ভেতরে কিছুই নেই। এরপরে বাকি সবার ব্যাগ চেক করে বলে কিছুই নেই। এতে মেয়েটি মনে মনে অনেক খুশি হয় আর যাবার সময় ম্যাথিউকে ধন্যবাদ দিয়ে যায়। এরপরেই সে মেয়েটির সাথে দেখা করে। মেয়েটির নাম ছিল কবিতা। কবিতাকে সে বলে ঘড়িটা এতটা দামিও ছিল না, তুমি ঘড়িটার জন্য এত রিস্ক কেন নিলে, যে কোনো বিপদ হতে পারত। কবিতা বলে আমি এমনই, যেটা আমার পছন্দ হয় সেটা আমি নিয়ে নেই, এরপরে যা হবার হবে। অর্থাৎ কবিতা শখের বশে চুরি করত। আর এভাবেই তারা একসাথে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে দেখা যায় ম্যাথিউ আর কবিতা একে অপরকে ভালোবেসে ফেলে। আর কবিতার দেখা দেখি ম্যাথিউ চুরি করতে শুরু করে শখের বশে। এই জিনিসটা তাদের অনেক বেশি ভালো লাগে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন কবিতা চাকরির জন্য অন্য শহরে চলে যায়। ম্যাথিউ তাকে জিজ্ঞেস করে তোমার কি যেতেই হবে? কবিতা বলে আমরা যদি ভালো জীবনযাপন করতে চাই টাকা তো লাগবেই, আর এতদিন আমরা শখের বশে যেটা করেছিলাম সেটা যদি সিরিয়াসলি করতাম তাহলে হয়তোবা আমাকে অন্য শহরে যেতে হতো না, আমরা অন্য কোথাও যেয়ে সুখে জীবনযাপন করতে পারতাম। কথাটা মাথার ভেতর গেঁথে যায় ম্যাথিউর। এরপরে কি হয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, ঘটনা আবারও বর্তমানে চলে আসে। কুমার তার কফিনের দোকানে অর্জুন আর আনবুকে নিয়ে আসে। কুমার তার প্রবলেমের কথা খুলে বলে
সে যে মার্ডারটা করেছে সেটা দুর্ঘটনাবশত, আর এর জন্য যদি তার যাবজ্জীবন জেল হয়ে যায় তাহলে তার স্ত্রী বলেছে তার সন্তানকে নিয়ে তার শ্বশুরবাড়িতে চলে যাবে, তাকে ছেড়ে দেবে। এই ক্ষেত্রে তারা যদি পুলিশের ড্রেস পরে আমার স্ত্রীর সাথে একটু কথা বলে তাহলে সে হয়তোবা আমার কাছে ফিরে আসবে। আনবু আর অর্জুন বলে ঠিক আছে, এটা আমরা করব, কিন্তু তার আগে তুমি সেইটাতে কি দেখেছো সেটা আমাদের বলতে হবে। কুমার বলতে শুরু করে। কুমার বলে আমি সেদিন 2টা ছায়া দেখেছিলাম, আর আমি নিশ্চিত সেই 2জনই চোর ছিল। অর্জুন আর আনবু আবারও হতাশ হয়ে পড়ে, ছায়া দেখে তার চোর ধরবে কি করে। এরপরে কুমার বলে স্যার, যে 2জন এসেছিল তাদের মধ্যে একজনের পায়ে একটু সমস্যা ছিল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। এছাড়া একজন ফোনে মালায়ালাম ভাষায় কথাও বলছিল। কিন্তু তারা কুমারের কথায় তেমন কান দেয় না। তারা ভাবে কুমার হয়তোবা তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্যই এই গল্পটা পুলিশকে বানিয়ে বলছে, যাতে পুলিশ তাকে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এদিকে অর্জুনকে দেখা যায় সে পুষ্পার সাথে দেখা করে, কারণ তার লোনটা পাস হয়ে গেছে। টাকাটা নিয়ে আবারও বাড়ি ফিরতে শুরু করে। তখনই সে আনবুর সাথে কথা বলে। আনবু বলে তুমি কি টাকা নিয়ে জেলে আসবে? অর্জুন বলে না, এই টাকাগুলোকে আগে কয়েনে ভাঙটি করতে হবে, তারপরেই সেখানে রাখতে হবে। আর এই কথাগুলো পাশে দাঁড়িয়ে ম্যাথিউ শুনতে পাচ্ছিল। এমনকি অর্জুন যখন সেই নোটগুলোর বান্ডেল থেকে একটা নোট বের করে বাস ভাড়া দেয়, ম্যাথিউ সেটাও দেখে ফেলে। ম্যাথিউ অর্জুনকে জিজ্ঞেস করে স্যার, আপনি তো সাব জেলের একজন অফিসার, ভিডিওতে বলল জেল থেকে মন্দিরের হুন্ডিটা নাকি চুরি হয়ে গেছে, এটা কি সত্যি? অর্জুন তখন বলে আরে না, কে বলল তোমাকে? কেউ যদি জেল থেকে চুরি করতে যায় তাহলে তো তাকে সেখানেই কবর দিয়ে রেখে দেব। ব্যাংকে চুরি করা সহজ, কিন্তু জেলে নয়। কথাগুলো শুনে ম্যাথিউ শুধু হাসছিল। একটু পরেই অর্জুন যখন বাস থেকে নেমে যায়, ম্যাথিউকে দেখা যায় সে বারবার অর্জুনের দিকে তাকিয়েই ছিল, এমনকি তার টাকার বান্ডেলের কথাগুলো মনে করছিল। এ থেকে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন সেই চোরটা আর কেউ নয়, ম্যাথিউ। ম্যাথিউ আসলে কবিতাকে খুশি করার জন্য, তাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য বড় বড় চুরি করছিল। আর এবার তার চোখ পড়েছে অর্জুনের সেই লোনের টাকার দিকে। রাতের বেলায় দেখা যায় অর্জুন পুষ্পার সাথে রোমান্টিক কথা বলছিল। ঠিক তখনই তার মা তাকে ডেকে বলে দরজাটা লাগিয়ে ঘুমাও, শুনেছি এলাকায় চোর এসেছে। অর্জুন কথাটা হেসেই উড়িয়ে দেয় যে সে নিজেই একজন পুলিশ অফিসার, তার বাড়িতে চুরি করার সাহস কার রয়েছে। এরপরে সে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলাতেই সে আনবুকে কল করে আর বলে লোনের যে টাকাটা এনেছিল সেটা মিসিং হয়ে গেছে। এদিকে অর্জুনের বাড়িতে রং করার জন্য মিস্ত্রি এসেছিল। তখনই তার কথা থেকে অর্জুন জানতে পারে কেউ তাদের জানালার রড কেটে সেটা টিপ মেরে সেখানে রেখে গিয়েছিল। অর্জুন এরপরে বুঝতে পারে যে চোর হয়তোবা এই দিক দিয়েই ঢুকেছে। এরপরে অর্জুন জেলে এসে সেই হুন্ডির ব্যাপারটা দেখে সেখানেও ঠিক একই রকম রড কেটে টেপ দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। এরপরই তারা নিশ্চিত হয়ে যায় এই দুটো চুরি একজন চুরি করেছে। এছাড়া এই চোরটা মানি নয়, কারণ মানি তো পুলিশের হেফাজতে রয়েছে। যেহেতু আবারও চুরি হয়েছে, নিশ্চয়ই চোরটা অন্য কেউ। এরপরে অর্জুন মানির কাছে আসে। জেলের ভেতরে থাকা মানিকে সে জিজ্ঞেস করে সেই হুন্ডির ব্যাপারে সে কালুন্দিকে ছাড়া আর কাকে কাকে বলেছে। মানি বলে আর কাউকে বলেনি। একটু পরেই বলে আমরা যখন কথাগুলো বলছিলাম আমরা একটা প্রাইভেট বাসে করে আসছিলাম, হয়তো আমাদের কথা কেউ শুনে ফেলেছে। অর্জুন জিজ্ঞেস করে কোন বাস। এরপরেই আনবু আর অর্জুন তারা চলে আসে বাস স্ট্যান্ডে। কিন্তু যখনই ম্যাথিউ তাদের দেখে তখনই ম্যাথিউর মনটা চোরের মন পুলিশ পুলিশ করে ফেলে, যার ফলে সে ভয়ে তার ব্যাগটা ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তারা তো আর ম্যাথিউকে সন্দেহ করেনি, এই জন্য সে বাসে উঠে যায়। এরপরেই অর্জুন সিন্ধুর পাশে যেয়ে বসে আর জিজ্ঞেস করে হুন্ডির টাকাগুলো কোথায় রেখেছ। আসলে তার সিন্ধু আর মালতীকে সন্দেহ করছিল, কারণ এটা নিয়ে তারাই ভিডিও বানিয়েছিল। তারা এই বিষয়টা জানলো কোথা থেকে। এ থেকেই অর্জুন সন্দেহ করছে যে সিন্ধুই হয়তোবা টাকাগুলো চুরি করেছে। কিন্তু সিন্ধু বলে আমি তো এই টাকার ব্যাপারে কিছুই জানি না। অর্জুন তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি চোরকে জানলে কি করে, তুমি সেই টাকার কথা জানলে কি করে? তখনই সিন্ধু অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে আমি তো কিছুই জানতাম না, আমাকে মালতীদি বলেছে। তখনই সেখানে মালতীও উঠে আসে। এদিকে দেখা যায় বাসের সব লোক তাদের দিকে তাকিয়েছিল। আনবু ভয় পেয়ে অর্জুনকে নিয়ে বাস থেকে নেমে যায়। কিন্তু নামতে গিয়ে ম্যাথিউর সাথে তাদের ধাক্কা লাগে, যার ফলে ম্যাথিউর হাত থেকে কিছু কয়েন পড়ে যায়। সে সেগুলো নিতে থাকে। ঠিক তখনই অর্জুনের এই বিষয়টা নজরে আসে। বাসটা ছেড়ে দিয়েছিল, যার ফলে ম্যাথিউ একটু দৌড়ে যে বাসটা ধরে। আর তখন অর্জুন এটাও দেখতে পায় যে ম্যাথিউ খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে, অর্থাৎ তার পায়ে সমস্যা ছিল। অর্জুনের আবারও কুমারের কথা মনে পড়ে, যে ছায়া দেখেছিল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। এছাড়া এই ম্যাথিউর কথা তার আবারও মনে পড়ে, কারণ যতদিন এই বাসে সে গেছে ম্যাথিউ তাকে খুচরো পয়সাগুলো দিয়েছে। এভাবে এক একটা পয়েন্ট সে যোগ করতে থাকে।
এমনকি এই ম্যাথিউ তাকে হুন্ডির ব্যাপারেও জিজ্ঞেস করেছিল। এছাড়া যেদিন সে লোনের টাকা নিয়ে এসেছিল সেদিনও এই ম্যাথিউর সাথে তার কথা হয়েছিল। অর্জুন তার সন্দেহের কথা আনবুকে জানায়, কিন্তু আনবু সেই কথাগুলো হেসেই উড়িয়ে দেয় আর তাকে নিয়ে যায় সেখান থেকে জোর করেই। এদিকে রাতের বেলায় দেখা যায় ম্যাথিউ অর্জুনের বাড়ি থেকে যে টাকাগুলো চুরি করেছিল সেগুলো নিয়ে যায় এবং কবিতাকে কলে বলছিল, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও, আমি এখনই টাকাগুলো তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। এরপরেই যখন ম্যাথিউ তার বাসা থেকে বের হয়ে যায়, দেখা যায় অর্জুন আর আনবু সেখানে চলে আসে। আসলে অর্জুন আনবুকে মানিয়ে নিয়েছিল। এরপরেই তারা ম্যাথিউর বাসায় ঢুকে যায়, পুরো বাসাটা সার্চ করে, কিন্তু কোথাও সেই টাকা পায় না, বরং উল্টো আনবুর লেখা একটা বই সেখানে পায়। আনবু সেই বইটা দেখে আরও গর্বে বুক ফুলিয়ে বলে, আমি নিশ্চিত সে চুরি করতেই পারে না যে আমার বই পড়েছে। অর্জুনের এরপরে সন্দেহ হয় যে রাতের বেলা ম্যাথিউ কোথায় যাচ্ছে, এই জন্য সে আনবুকে নিয়ে ম্যাথিউকে ফলো করতে থাকে। এদিকে ম্যাথিউ কবিতাকে বলছিল সে সবকিছু সেট করে দিয়েছে। কবিতা জিজ্ঞেস করে, হুন্ডি কেস নিয়ে পুলিশ কি তোমাকে সন্দেহ করেনি? ম্যাথিউ বলে, তাদের সেই সময়ই নেই। আজকে একটা ঘটনা ঘটেছিল, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে সেই জেলার আর সেই বোকা পুলিশটা আমার বাসে উঠেছিল, কিন্তু পরে বুঝতে পারলাম তারা আমাকে নয় অন্য একজনকে সন্দেহ করছে। আসলে আমাকে ধরার মতো ওদের ট্যালেন্টই নেই। অন্যদিকে অর্জুন আর আনবু তাকে তখনও ফলো করছিল, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করে কুমার এসে বলে, স্যার আজকে আমার কাজটা না করলে আপনাদের যেতেই দেব না। কুমারের চিৎকারে ম্যাথিউ শুনতে পেয়ে যায় এবং পেছনে তাকিয়েই দেখে যে দুইজন পুলিশ অফিসার তাকে ফলো করছিল। এতে সে একটু ভয় পেয়ে যায় আর টাকাটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে কুমার তাদের দুইজনকে সেখান থেকে কোনোভাবেই যেতে দেবে না, তার স্ত্রীর সাথে কথা না বলানো পর্যন্ত। বলে, দরকার পড়লে আমার ডেড বডির উপর দিয়ে যান। এতে বিরক্ত হয়ে অর্জুন বাইক রেখে একাই চলে যেতে শুরু করে। সেখান থেকে কুমারকে বুঝিয়ে পাঠানোর পরে অর্জুন আর আনবু দেখতে পায় একটা যাত্রী ছাউনিতে ম্যাথিউ বসেছিল। ম্যাথিউকে ডেকে জিজ্ঞেস করা হয় সেখানে কি করছে। ম্যাথিউ বলে, আসলে তার রুমে সিগন্যাল পায় না, এই জন্য রাস্তায় হেঁটে হেঁটে সে ফোনে কথা বলছে। আর এরপরেই অর্জুন তাকে আরও কিছু বলতেই যাবে, তখনই ম্যাথিউ আনবুকে বলে, স্যার আপনিই তো সেই বইয়ের রাইটার। এই কথা বলতে দেরি আনবুর গলে যেতে আর দেরি নেই। সে অর্জুনকে একেবারেই চুপ করিয়ে দেয় আর বলে ম্যাথিউ কোনো অপরাধ করতেই পারে না, সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিনই দেখা যায় জেলে সেই মন্দিরের কমিটির লোকেরা চলে আসে আর তারা হুন্ডিটা বের করে। তখন সবার অবস্থা খারাপ ছিল, কিন্তু দেখা যায় হুন্ডি ভরা টাকা ছিল, যার ফলে সেই মন্দির কমিটি এটা বিশ্বাসই করে না যে এখান থেকে টাকাটা চুরি হয়েছিল। যাই হোক, অর্জুন আর আনবু তারা ভেতরে চলে আসে। অর্জুন রেগে গিয়ে আনবুকে বলে, স্যার আপনি এখনও নিশ্চিন্তে বসে আছেন কি করে? আমি নিশ্চিত ওই ম্যাথিউই চোর। ঠিক তখনই দেখা যায় ম্যাথিউ আসলে সেখানে এসেছিল। গতকাল রাতেই আনবু তাকে বলেছিল সে যেন জেলে যেয়ে তার সাথে দেখা করে, সে তাকে আরও নতুন বই দেবে। ম্যাথিউ সেটাই নেয়ার জন্য এসেছিল। অর্জুন সেখানে একের পর এক বলতে থাকে ম্যাথিউর বিরুদ্ধে তারা কি কি প্রমাণ পেয়েছে। এদিকে ম্যাথিউ পাশে দাঁড়িয়ে একের পর এক সবকিছু শুনে ফেলছিল। একটু পরে অর্জুনও বুঝতে পেরে যায় সেখানে ম্যাথিউ আছে। এরপরে ম্যাথিউ সেখানে ভিকটিম সাজার ভান করে সেখান থেকে চলে আসে। ম্যাথিউ যাওয়ার পরে আনবু রেগে যায়, বলে, তোমাকে আমি কতবার ইশারা দিলাম? এছাড়া তুমি যে ম্যাথিউকে বারবার চোর বলছিলে, আমাদের কাছে কি প্রমাণ রয়েছে? এমনকি কোনো ফিজিক্যাল উইটনেসও নেই, তাহলে আমরা কিভাবে তাকে চোর হিসেবে বলবো? ওকে যদি কোর্টে আমরা ধরেও নিয়ে যাই তাহলেও তো কেসটা একদিনেই খারিজ হয়ে যাবে। অর্জুন বলে, স্যার আমার মায়ের চিটফান্ডের টাকাগুলো আমি আপনাকে এনে দিয়েছি, যে করে হোক চোরকে ধরতেই হবে, নাহলে আমি আমার মাকে মুখ দেখাবো কী করে? এই টাকাগুলো ফেরত দিব কী করে? এরপরে আনবু আবারও বই পড়তে শুরু করে। এটা দেখে রেগে অর্জুন সেখান থেকে বের হয়ে আসছিলই, ঠিক তখনই দেখা যায় ম্যাথিউ তার জন্য অপেক্ষা করছিল আর বলছিল, স্যার আপনার হায়ার অফিসারের কথা শুনুন, আমার পেছনে ঘোরা বাদ দিন। আপনার মনের শান্তির জন্য বলছি, হ্যাঁ চুরি আমিই করেছি, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আপনি আমার কিছুই করতে পারবেন না। অর্জুনের প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু সে নিজেকে শান্ত করে বলে, হ্যাঁ তুমি হয়তো চুরি করেছ, কিন্তু ক্রেডিটটা তুমি কখনোই পাবে না, কারণ আমরা এমনভাবে ঘটনা সাজিয়েছি যেন এই ঘটনাটা ঘটেইনি। হয়তো তুমি চুরি করতে পারো, কিন্তু একজন বড় চোরের ক্রেডিট তুমি কখনোই পাবে না। আর একদিন আমি তোমাকে হাতে নাতে ধরে এই সেলেই বন্দি করব, এটা আমি তোমাকে কথা দিলাম। এরপরেই সিন্ধু আর মালতীকে দেখানো হয়। সিন্ধু একটু কেঁদে কেঁদে বলছিল, আমার হাজব্যান্ড বলেছে আমরা যদি এরকম মিথ্যে নিউজ ছড়াই তাহলে পুলিশ আমাদের অ্যারেস্ট করতে পারে। মালতী বলে, তোমাকে এগুলো কে বলেছে? কত ইউটিউবাররাই তো এ ধরনের মিথ্যে নিউজ ছড়িয়ে দেয়, কই তাদের তো অ্যারেস্ট করে না? সিন্ধু বলে, হ্যাঁ তা ঠিক, কিন্তু সবাই তো আমাদের দিকে হাসছে, কারণ সবাই জেনে গেছে সেই হুন্ডি ভরা টাকা ছিল, তার মানে সেটা চুরি হয়নি, আমরা মিথ্যে বলেছি। মালতী বলে, হ্যাঁ
হয়তো আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু কেউ আমাদের দিকে হাসছে না। তুমি এক কাজ করো, আমার বাসায় এসো, আমরা দুইজন মিলে একটা অ্যাপোলজি ভিডিও বানিয়ে পোস্ট করে দেব। তারা দুজন বলতে বলতে বাস থেকে নেমে পড়ে যে আমরাই বোকা ছিলাম, এত এত পুলিশ থাকে সাব জেলে, সেখান থেকে কিভাবে চুরি হবে। দেখা যায় তাদের ঠিক পেছনের সিটে বসেছিল কবিতা, আর কবিতা এই কথাগুলো শুনে ফেলেছিল। এরপরে কবিতা ম্যাথিউর সাথে দেখা করে বলে, তুমি আমাকে মিথ্যে কেন বলেছ যে সাব জেল থেকে তুমি হুন্ডি চুরি করেছ? বুঝতে পেরেছি, শুধুমাত্র শো অফ করার জন্যই মিথ্যে বলেছ, তাই তো? এরপরে কবিতা একটু হাসে আর বলে, আমি তোমাকে এমনিতেই ভালোবাসি, এত শো অফ করতে হবে না। আর আমি আমার চাকরি থেকে রিজাইন দিয়ে দিচ্ছি, ভিসাটাও হয়ে যাবে, আমি সেখানে চলে গেলেই তোমাকেও নেওয়ার ব্যবস্থা করব। ঠিক তখনই ম্যাথিউ শুনতে পায় পাশে আরও কয়েকজন লোক বলছিল, আজকাল ইউটিউবে ফেক নিউজে ভরে গেছে, তাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু তারপরও তারা সব উল্টোপাল্টা নিউজ ছাড়তে শুরু করে। কথাগুলো ইগোতে লেগে যায় ম্যাথিউর, কিন্তু কবিতাকে সে কিছুই বলে না। কবিতাকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে রেগে কোথাও যেতে শুরু করে। এদিকে রাতের বেলা কুমার দেখতে পায় তার দোকানের সামনে দিয়ে অনেক লোক যাচ্ছে। কুমার জিজ্ঞেস করে কি হয়েছে। একজন বলে, ড্যানিয়েল মারা গেছে, তুমি জানো না? কুমার তখনই মনে মনে অনেক খুশি হয়ে যায় যে এবার অন্তত তার হাতে তৈরি করা সেই দামি কফিনটা বিক্রি হবে। সে আবারও সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, টানা 3 মাস পরিশ্রম করে আমি আমার এই মাস্টারপিসটা তৈরি করেছি, অবশেষে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তখনই সে দেখতে পায় ড্যানিয়েলের বাড়ির দিকে অন্য একটা গাড়িতে করে একটা কফিন নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই কুমার বুঝতে পেরে যায় তার হ্যান্ডমেড মাস্টারপিসটা আর বিক্রি হবে না। এতে তার মনটা আবারও খারাপ হয়ে যায়। অর্জুন যখন পুষ্পার সাথে দেখা করতে এসেছিল সে তখন প্রচণ্ড রেগেছিল আর বলে, সেই চোরের এত বড় সাহস, একজন পুলিশ অফিসারকে সে চ্যালেঞ্জ করে। পুষ্পা বলে, কিন্তু আমাদের কাছে তো তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, এছাড়া তুমি তো তাকে অনেক অপমানও করেছ, হয়তোবা সে রেগে গিয়ে শুধু তোমাকে রাগানোর জন্যই মিথ্যে কথাগুলো বলেছে। এদিকে ম্যাথিউ কবিতার সাথে দেখা করেছিল, সেখানে কবিতা বলে, আমাদের যে টাকাটার দরকার ছিল সেটা প্রায়ই আমরা গুছিয়ে ফেলেছি, আমি কি তোমার টিকিটটাও কেটে ফেলবো? ম্যাথিউ বলে, আমার কিছু অপূর্ণ কাজ রয়েছে, সেগুলো করতে হবে। কবিতা বলে, তুমি হঠাৎ করে কি নিয়ে এত সিরিয়াস হয়ে গেলে? এদিকে অর্জুন বলছিল, তোমরা কেউ আমাকে কেন বিশ্বাস করছো না আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু তারপরও আমি হাল ছাড়বো না, আমি ওকে ধরেই ছাড়বো। এদিকে ম্যাথিউ কবিতাকে বলছিল, আমি এখানে অনেক বছর ধরে বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ করছি, কিন্তু একটা মানুষকেও যদি তুমি আমার নাম জিজ্ঞেস করো তারা আমাকে চিনবে না। তোমার সাথে পরিচয় হবার পর থেকে আমি চুরিগুলো করতাম শুধুমাত্র থ্রিল পাওয়ার জন্য, কিন্তু সেই জেলের ঘটনার পর থেকে সবাই আমাকে নিয়ে কথা বলতে শুরু করে, সবার নাম আমার মুখে মুখে ছিল। কেউ কন্ট্রাক্টর ম্যাথিউকে চেনে না, কিন্তু সবাই সেই হুন্ডি চোরকে অবশ্যই চেনে। কিন্তু পুলিশ সেটাকে মিথ্যে বানিয়ে দিয়েছে, সবাই আমাকে ভুলতে বসেছে, কিন্তু আমি চাই মানুষ আমাকে মনে রাখুক। কবিতা বলে, আমি তোমাকে মনে রাখবো সারা জীবন, তোমার কি সেটা তো হবে না? চলো আমরা কানাডাতে চলে যাই, সেখানে যেয়ে আমরা একটা ফ্যামিলি বানাবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আর কি চাই লাইফে। কবিতা বলে, দেখো ম্যাথিউ, সেই পুলিশ অফিসার আগে থেকেই তোমাকে সন্দেহ করছে, আর চোরের জন্য কখনোই ইগো ভালো হয় না, তাই আমি তোমাকে বলবো তুমি আমার সাথে চলে এসো। এইভাবে কবিতা তাকে বোঝায়। এদিকে পুষ্পা অর্জুনকে বলে, কথায় আছে, চোরের 10 দিন গেরস্তের 1 দিন, ভেবে নাও সেই একদিন এখনো আসেনি, আসলে আমরা অবশ্যই তাকে ধরে ফেলবো। দেখা যায় সেই দিন রাতের বেলা পুলিশের পোশাক পরেই অর্জুন সেই বাসে ওঠে, কিন্তু দেখতে পায় সেই বাসে আর ম্যাথিউ নেই। এরপরে যখন তার বাসায় চলে আসে দেখা যায় সেখানেও নেই। একজনকে জিজ্ঞেস করলেই বলে, ও তো 1 সপ্তাহ আগেই এই বাসাটা ছেড়ে দিয়েছে, শুনেছি একটি মেয়েকে ভালোবাসে, হয়তো তার সাথেই চলে গিয়েছে। জেলে আসার পরে সে অনেক টেনশনে ছিল, যখনই সে আনবুর সাথে কথা বলতে চায় আনবু দেখা যায় তখনও মনোযোগ দিয়ে বই পড়ছিল আর বলে, আর 2টো পেজ বাকি আছে, শেষ করেই আমি তোমার সাথে কথা বলছি। এতে সে প্রচণ্ড রেগে যায়। অর্জুন আনবুকে ধমক দিয়ে বসে আর বলে, 2 মাস পরে আপনি রিটায়ার হয়ে যাবেন, অন্যদিকে আপনার চক্করে পড়ে আমি 1.5 লাখ টাকা লোনের চক্করে পড়ে গেছি, এমনকি আমার মায়ের কাছ থেকে টাকাগুলো এনেও এই হুন্ডিতে দিয়েছি। আপনার এই বই আর বইয়ের থিওরি কোনো মানুষকে শুধরায়নি, উল্টো আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। উল্টো সেই চোর তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। যদি তখন আপনার কথা না শুনে আমি তাকে জেলে এনে কয়েকটা বাড়ি দিতাম, তাহলে সে এমনিই বলে দিত টাকাটা সে কোথায় রেখেছে। তখনই পাশ থেকে একজন কয়েদি বলে, স্যার আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম, আপনার বইগুলো সত্যি খুব বোরিং, পড়লে 2 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। কথাগুলো শুনে আনবু রেগে সেখান থেকে চলে যায়। এদিকে দীনেশ অর্জুনকে বলে, তুমি যা বলেছ একেবারে ঠিক, কিন্তু তুমি যেভাবে বলেছ সেভাবে বলাটা ঠিক হয়নি। সবাই হয়তো আনবু স্যারকে দেখে এখন হাসাহাসি করে, কিন্তু যখন সে জয়েন করেছিল সে তোমার থেকেও অনেক বেশি
রাফ অ্যান্ড টাফ ছিল। তার এমন আচরণের জন্য একজন কয়েদি তারই চোখের সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিল। সেই দিনের পরে থেকে আনবু স্যার একেবারে বদলে গেছে। সে কারোর সাথে আর দুর্ব্যবহার করে না, সারাক্ষণ বই পড়ে এবং মানুষকেও চেষ্টা করে বই পড়ানোর জন্য। সে সত্যি চায় যে এখানে যেসব কয়েদিরা আসে, যারা ছোটখাটো চোর রয়েছে, তারা যেন এই বইগুলো পড়ে নিজেদের জীবন শুধরে ফেলে, তারা যেন খুনিতে পরিণত না হয়। তখনই তারা খবর পায় আনবু একটা রুমের ভেতরে নিজেকে আটকে ফেলেছে। তারা দৌড়ে সেখানে যায়। অর্জুন সরি বলে আর বলে, স্যার আপনি কোনো কিছু করবেন না, প্লিজ বাইরে বের হয়ে আসুন, আমি যা বলেছি আমার ভুল হয়েছে। একটু পরেই আনবু দরজা খোলে আর দেখতে পায় সে এমন কিছুই করেনি। কয়েকটা বই হাতে নিয়ে সে বের হয়ে আসে আর বলে, কেউ আমাকে ফলো করবে না। আনবু আবারও সেই সেলের সামনে আসে আর তার বইগুলো পড়াতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় সেই দেয়ালের ওপর দিয়ে কোনো এক চোর উকি দিচ্ছে। সে অর্জুনকে চিৎকার করে ডাকে। অর্জুন সেখানে আসতেই আনবু তাকে বলে, ওয়াল থেকে এইমাত্র কেউ জাম্প করেছে। এদিকে কুমারকে দেখা যায় সে আবারও তার স্ত্রীকে কল করছিল, কিন্তু তার স্ত্রী তার কল রিসিভ করে না। এতে আবারও সে হতাশ হয়ে পড়ে। অন্যদিকে পুলিশও তাকে সাহায্য করছিল না। সে কি করবে বুঝতেই পারছিল না। এদিকে অর্জুন আনবুর কথা শোনার সাথে সাথে দৌড়ে সেই দিক দিয়ে দেয়াল টপকাতে যায়, কিন্তু নিচে পড়ে যেয়ে সে নিজেই ব্যথা পায়। কিন্তু চোরকে যে করেই হোক ধরতেই হবে, এজন্য আবারও অনেক কষ্টে সে দেয়ালটা টপকে ফেলে। অন্যদিকে হতাশাগ্রস্ত কুমার ফাঁসির দড়ি ঝুলিয়ে রেখেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল আজকে সে নিজেকে শেষ করে দেবে, কিন্তু তার আগে তার তৈরি করা হ্যান্ডমেড মাস্টারপিসটা সে রাগে ক্ষোভে ভেঙে ফেলে। সে বুঝতে পারে এটার জন্যই সবকিছু হয়েছে। সে এটা তৈরি না করলে তার জীবন আজকে এই পর্যায়ে সে ঠেকত না। এদিকে তারা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সেই চোরকে ধরার জন্য। অর্জুন আবারও বলছিল, আমি নিশ্চিত সেই কন্ট্রাক্টরই চোর, আর ও এখনও এই শহরেই আছে। আনবু বলে, এসব কথা বাদ দাও, আমাদের কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। অর্জুন বলে, স্যার চোর তো আবারও পালিয়ে গেল, চোরটাকে আমরা ধরব কি করে? আপনার প্ল্যানটা কি? আনবু বলে, তোমাকে বলেছিলাম না চোরকে আবারও আসতে বাধ্য করব। চোর এসেছে। আমরা যদি শহরের মানুষের মধ্যে চোরের বিরুদ্ধে সেসব উল্টোপাল্টা কথা না ছড়িয়ে দিতাম, তাহলে চোর কখনোই রেগে গিয়ে আবারও চুরি করতে আসতো না। যেহেতু আমি তাকে আবারও চুরি করতে আনতে পেরেছি, নিশ্চিত আমি তাকে ধরতেও পারবো। এতে অর্জুন আবারও একটু রেগে যায় আর বলে, আমাকে এখানে নামিয়ে দিন, আপনাদের সাহায্য লাগবে না, আমার টাকা খোয়া গেছে তো, আমি চোরকে ধরব। এদিকে ফাঁসির রশি গলায় দিয়ে দাঁড়িয়েছিল কুমার। সে ফাঁসিতে ঝুলতেই যাবে, ঠিক তখনই তার দোকানের সামনে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। অর্থাৎ অর্জুন আর আনবুদের গাড়িটা কুমারের দোকানের সামনে এসেই দাঁড়িয়েছিল। কুমার কিছুক্ষণ শান্ত থাকার পরে রেগে যায় যে এরা আমাকে শান্তিতে মরতেও দেবে না। ফাঁসির রশি গলায় থেকে খুলে আবারও বের হয়ে আসতে শুরু করে। এদিকে আনবু অর্জুনকে আবারও ধমকে এবং বিভিন্ন কথা বলে গাড়িতে উঠিয়ে নেয়। দেখা যায় কুমার তার দরজার একাংশ খুলে দেখতে পায় যে অর্জুন আর আনবুর গাড়িটা সেখানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে দেখা যায় তার একটু দূরেই আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল সেই ম্যাথিউ। এদিকে কুমার তার সিদ্ধান্ত বদলে ফেলে, বলে, আমাকে কেউ সাহায্য করেনি, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাচ্চাটা আমাকে ছেড়ে চলে গেছে, কোর্ট আমাকে অযথাই শাস্তি দিয়েছে, সমাজ আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমি এখানে এভাবে মরব না, আমি সবাইকে ফাঁসাবো, তারপরে মারা যাব, আমি জেলে যাব, আর জেলে যেয়ে সেখানে সুইসাইড করব, যাতে এইসব পুলিশরা ফেঁসে যায় যারা আমাকে সাহায্য করেনি। পুলিশ যখন তাদের একের পর এক প্রশ্ন করে তাদের রাতের ঘুম হারাম করে দেবে, যখন তারা একের পর এক কোর্টের চক্কর কাটতে থাকবে, তখন এদের শিক্ষা হবে যে মানুষের জীবন উল্টোপাল্টা হয়ে গেলে আসলে কেমন লাগে। এভাবেই বকবক করতে করতে কুমার বের হয়ে পড়ে কোথাও যাওয়ার জন্য, আর সেটা লুকিয়ে ম্যাথিউ দেখছিল। এরপরে কুমার হঠাৎ করেই বাইকটা থামিয়ে দেয়, বলে, জেলে তো যাচ্ছি, কিন্তু জেলার স্যারের সেই বইটা তো নিয়ে গেলাম না। তখনই সে তার বাইকের লুকিং গ্লাসে আবারও ম্যাথিউর ছায়া দেখতে পায়, আর ম্যাথিউর ছায়া দেখার পরেই সে চিনে ফেলে যায় সেই একই ছায়া যেটা সে জেলে দেখেছিল সেই রাতে। এদিকে আনবুর সেই পুলিশ অফিসারকে ফোন করতে চাচ্ছিল যে তাদের সাহায্য লাগবে। ঠিক তখনই তাদের গাড়ির সামনে সিন্ধু চলে আসে। সে আসলে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। আনবু তাকে দেখে রেগে যায় আর বলে, তুমি তো সেই ইউটিউবার যে মিথ্যে নিউজ ছড়িয়েছ, তাই না? সিন্ধু এতে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। আনবু তখন বলে, আমার তো এই মেয়েকেই সন্দেহ হচ্ছে, আমরা যেখানেই যাচ্ছি সে সেখানেই চলে আসছে। ঠিক ওই সময়টাতে দেখা যায় কুমার সেখানে চলে এসেছিল। কুমার বলে, আপনারা তো আমার সমস্যাটার সমাধান করে দিলেন না, আমার জীবনটা তো তেজপাতা হয়ে গেছে। যাই হোক, আমি সেই ছায়াটা আবারও দেখেছি আমার দোকানের সামনে। এটা শুনে তিনজনই অবাক হয়ে যায়। এরপরে দীনেশ পুরো ফিল্মি স্টাইলে খুব জোরে গাড়ি চালিয়ে সেই দিকে যেতে শুরু করে। এদিকে ম্যাথিউ কুমারের দোকানে ঢোকার জন্য দোকানের তালা ভাঙতে শুরু করছিল, কিন্তু কোনোভাবেই সেটা সে ভাঙতে পারছিল না। এর একটু পরেই দেখা যায় দীনেশ গাড়ি নিয়ে সেখানে চলে আসে। পুলিশের গাড়ি দেখতেই ম্যাথিউ তার হাতে থাকা পাথরটা সেই গাড়ির দিকে ছুঁড়ে মারে, যার ফলে
তাদের গাড়িটা ছোট একটা অ্যাক্সিডেন্ট করে বসে। এদিকে ম্যাথিউ পালাতে শুরু করে, আর তখনই গাড়ি থেকে নেমে অর্জুন তাকে পিছু করতে শুরু করে। অন্যদিকে আনবু আর দিনেশ, আনবু বলতে থাকে, বলেছিলাম এত জোরে গাড়ি চালাতে না, এখন আবার ইলেকট্রিক বোর্ডকে জবাবদিহিতা করতে হবে। এক কাজ করো, তুমি ইলেকট্রিক বোর্ডে জরিমানাটা জমা করে দিও, আর আমি গাড়ির যে ড্যামেজটা হয়েছে সেটা পরে দেব। এদিকে দেখা যায় ম্যাথিউ ঘুরে ঘুরে দৌড়াচ্ছিল আর অর্জুন ফুল স্পিডে, যার ফলে খুব সহজেই একটু পরেই অর্জুন ম্যাথিউকে ধরে ফেলে, যার ফলে ম্যাথিউ অর্জুনের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু হ্যাংলা পাতলা ম্যাথিউ সেটা আর করে উঠতে পারে না। এদিকে অর্জুনের ভেতরে আবারও সিঙ্গামের আত্মা ভর করেছিল, সে ফিল্মি স্টাইলে তাকে মারতে শুরু করে। এরপরেই ম্যাথিউ তার সাথে না পেরে সেখানে রাখা কিছু ডাব এবং কিছু লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করে। এতে অর্জুন অনেকটাই আহত হয়ে যায়। ম্যাথিউ এরপরে রেগে বলতে থাকে, তুমি আমাকে ক্রেডিট দেবে না, আমি নিজে সেটা চিনিয়ে নেব। এরপরে তাকে আবারও মারতে গেলে অর্জুন তাকে আবারও আটকায় এবং মারতে শুরু করে। এরপরে তাকে মারতে মারতে বলে, তুমি যদি প্রথমবার চুরি করে পালিয়ে যেতে তোমাকে কিছুই বলতাম না, কিন্তু তুমি আবারও চুরি করেছো, এরপর আবার তুমি পুলিশকে চ্যালেঞ্জ করেছো, আর এখন বলছো তুমি সবার কাছে নাম পাওয়ার জন্য চুরিটা করেছো, তুমি পুলিশকে চ্যালেঞ্জ করো। এভাবে তাকে একের পর এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপরেই সে উল্টো দিকে ঘুরে আনবুকে কল করে, বলে, স্যার আমি ওকে ধরে ফেলেছি, যেখানে আমাদের সেই ইউটিউবার মেয়েটির সাথে দেখা হয়েছিল তার পাশে একটা ফার্ম রয়েছে, আপনি দিনেশকে নিয়ে সেখানে চলে আসুন। দেখা যায় তখনই ম্যাথিউ আবারও উঠে দাঁড়িয়েছিল আর অর্জুনকে লাঠি দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। ম্যাথিউ এরপরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় মালতী আর সিন্ধু তারা অ্যাপোলজি ভিডিও বানাচ্ছিল। তারা বলছিল, আমাদের একটা ভুল হয়ে গেছে, আপনারা সবাই জানেন জেল থেকে হুন্ডি চুরি হয়ে যাওয়া সেই ভিডিওটা আমাদের 1 লাখ ছাড়িয়ে গেছে, কিন্তু সেই ভিডিওতে আমরা একটা ভুল করে ফেলেছিলাম, সেখানে আসলে আমরা রং ইনফরমেশন পেয়েছিলাম, আর এই জন্য তামিলনাড়ু পুলিশ এবং এখানকার মানুষদের কাছে আমরা ক্ষমা চাই। ঠিক তখনই দেখা যায় তাদের ধাক্কা দিয়ে ম্যাথিউ সেই দিক দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এতে তো মালতী প্রচণ্ড রেগে যায় আর বলে, চোখে দেখো না। ঠিক তখনই সেখান থেকে আরও একটা কাঠের টুকরো নিয়ে ম্যাথিউর দিকে ছুঁড়ে মারে, কারণ এই ধরনের লাঠি ছোড়ার প্র্যাকটিস তো তার আগেই রয়েছে। সেই লাঠিটাও ম্যাথিউর একদম মাথা বরাবর যেয়ে লাগে, যার ফলে ম্যাথিউ সেখানে অজ্ঞান হয়ে যায়। ঘটনা ঘটিয়ে ফেলার পরে মালতী আর সিন্ধু ভাবে এটা হয়তোবা মালতীর ছেলে ছিল, কিন্তু এখনো সে উঠছে না কেন। যখনই তারা ম্যাথিউর কাছে যায় তখন মালতী আর সিন্ধু ভয় পেয়ে যায়, কারণ সেটা মালতীর ছেলে ছিল না। সিন্ধু বলে, এ কি মারা গেছে? মারা গেলে তো আমাদের জেলে নিয়ে যাবে। মালতী বলে, টেনশন করো না, আমি সত্যিটা পুলিশকে বলে দেব। সিন্ধু বলে, কি বলবে? মালতী বলে, বলবো তুমি আমাকে বলেছো ওর দিকে লাঠি ছুঁড়ে মারতে। সিন্ধু আবারও কেঁদে দেয়। তারা দুজনেই প্রচণ্ড ভয় পাচ্ছিল, এখন কি করবে। ঠিক তখনই টালমাটাল অবস্থায় সেখানে অর্জুন চলে আসে, আর অর্জুন যখনই তাদের ডাকে তারা তো পুলিশের পোশাক পরা অর্জুনকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অর্জুন তাদের বলে, আগে সব কথা ভুলে যাও, আমাকে একটু পানি দাও, মাথায় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। কিন্তু তারা সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। অর্জুন দেখতে পায় তারা কোনোভাবেই সেখান থেকে নড়ছিল না। আসলে সেখান থেকে চলে গেলেই তাদের পেছনে থাকা ম্যাথিউর ডেড বডিটা অর্জুন দেখে ফেলবে, এটাই তাদের ভয় ছিল। কিছুক্ষণ উকি ঝুঁকি মেরে অর্জুন সামনেই চলে আসে আর দেখতে পায় ম্যাথিউ ওই অবস্থায় পড়ে রয়েছে। সে তো খুশিতে আতখানা হয়ে যায়। এদিকে দেখা যায় একটু পরেই ম্যাথিউর জ্ঞান ফেরে। সে চোখ মেলতেই দেখতে পায় সেখানে সবাই ছিল। কুমার বলে, আমি তোমার ছায়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, ছি। অন্যদিকে আনবু বলে, আমি তোমাকে অটোগ্রাফ পর্যন্ত দিয়েছিলাম, আর তুমি এমন কাজটা করতে পারলে। এদিকে মালতী আর সিন্ধু বলে, যাক বেঁচে গেছি, মারা যায়নি। এদিকে দেখা যায় এরপরেই মিডিয়াতে মালতী আর সিন্ধু চলে আসে। মিডিয়ার লোকেরা ইন্টারভিউ নিতে থাকে যে দুইজন সাহসী মহিলা চোরকে ধরে ফেলেছে। মালতীকে জিজ্ঞেস করা হয় চোরটাকে সে কিভাবে ধরলো। মালতী বলে, এটা তার অনেক দিনের প্র্যাকটিস। পাশে থেকে তার ছেলে বলে, হ্যাঁ আমি আমার মাকে প্র্যাকটিস করাই। আর এরপরেই তারা দুজনেই তাদের ইউটিউব চ্যানেলের প্রমোশনটাও করে দেয় আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলে। আর আমার চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এদিকে আনবু যখন বুঝতে পারে তার বই পড়ার সবথেকে বড় ফ্যান ম্যাথিউ ছিল সবথেকে বড় চোর, সে তার বইগুলো বিক্রি করে দেয়। এদিকে কুমারের সমস্যা তখনও ঠিক হয়নি। কুমার আবারও যখন হতাশ হয়ে মোমবাতি ফু দিয়ে নেভাতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় সেখানে প্রভুর ছবির পেছনে একটা প্যাকেট রাখা হয়েছে। প্যাকেটটা খুলতেই টাকাগুলো বের হয়ে আসে। আসলে সেই রাতে ম্যাথিউকে যখন আনবু আর অর্জুন ফলো করছিল এবং কুমার তাদের মাঝে চলে আসে, ম্যাথিউ সেটা দেখে ফেলে। আর ম্যাথিউ পুলিশের কাছ থেকে টাকাগুলো লুকানোর জন্য কুমারের দোকানের ভেতরেই সেই টাকাগুলোকে লুকিয়ে রেখে যায়। এরপরেই সে জেলে চুরি করতে যায়, কিন্তু যখন চুরি করতে না পারে তখন পুলিশের কাছ থেকে বেঁচে আবারও সে কুমারের দোকানে আসে সেই টাকাগুলো নেবার জন্য, কিন্তু কুমার তার আগেই তালা বন্ধ করে চলে যায়। আর এই জন্যই ম্যাথিউ কুমারের দোকানের তালা ভাঙার চেষ্টা করছিল।
কুমার অনেক খুশি হয়ে যায়, সেই টাকাগুলো নিজের মনে করে রেখে দেয়। আর এরপরেই তার স্ত্রীকে কল করে আর বলে, আমি আমার জন্য উকিল হায়ার করে ফেলেছি, উকিলের একটা টাকাও তোমাকে দিতে হবে না, আমি নিজেকে ছাড়িয়ে নেব আর সবকিছু ঠিক করে দেব, তুমি একেবারেই টেনশন করো না, আমি সব টাকার ব্যবস্থা করে ফেলছি। আর এতে করে তার স্ত্রীও তার কাছে ফিরে আসতে রাজি হয়ে যায়। এদিকে পুষ্পা আর অর্জুনের বিয়েটা হয়ে যায়, আর সেই বিয়েতে দেখা যায় সিন্ধু আর মালতী তারাও চলে এসেছিল ভিডিও তৈরি করার জন্য। সবাই সেই বিয়েতে এসেছিল। অন্যদিকে আনপু তার বইগুলো বিক্রি করে সেই টাকাটা সে অর্জুনকে ফেরত দেয়, কারণ এই কেস হ্যান্ডেল করতে যেয়ে সে অনেকগুলো টাকা দেনা হয়ে গিয়েছিল। যদিও অর্জুন টাকাটা নিতে চায় না, আনপু তাকে জোর করেই ফেরত দেয়। অর্জুনের পরেই পুষ্পাকে বলে, স্যার অনেক ভালো মনের একজন মানুষ, আমাকে টাকাগুলো দিয়ে গেল, কিন্তু তারপরও আমার এখনও 1.5 লাখ টাকা খোয়া গেছে, সেগুলোর জন্য আমি বাড়িটা পর্যন্ত রং করতে পারলাম না। পুষ্পা বলে, সেই ঘটনাটা ঘটেছিল বলেই আজকে আমাদের বিয়েটা হলো, না হলে তো তুমি সাহস করে কখনো আমার সামনে আসতেই না। এরপরেই দেখা যায় বিঘ্নেশের ছেলে, যে রাতের বেলা কিছু কিনে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই একটা মূর্তির দিকে তার চোখ পড়ে। সেটা ছিল একটা গণেশের মূর্তি, কিন্তু সেই মূর্তির পেছনেই সে কিছু একটা দেখতে পায়। আর এরপরেই সেন্ট্রাল জেলের দৃশ্য দেখানো হয় 1 মাস পরে, যেখানে মানিও কোনো কারণে আটকে ছিল। অন্য একজন তাকে বলছিল, আমরা কি এখান থেকে পালাতে পারবো? মানি বলে, কখনোই সম্ভব নয়, এটা সাব জেল নয় যে সহজেই পার পাওয়া যাবে, এটা সেন্ট্রাল জেল, এখানে অনেক অনেক পুলিশ বন্দুক নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকে, একবার যদি পালানোর চেষ্টা করো একদম মাথা বরাবর গুলি করবে। ঠিক তখনই দেখা যায় তাদের পাশেই একজন বসে বই পড়ছিল, সেটা আর কেউ নয়, ম্যাথিউ। ম্যাথিউ এরপরেই তাদের কথা শুনে একটু হাসে। এরপরে আবারও সেই রাতের ঘটনা দেখানো হয়। ম্যাথিউ সেই রাতে জেলে এসেছিল, কিন্তু কি চুরি করেছিল? আসলে সে সেই দিন রাতে কান্নাগি দেবীর মূর্তি চুরি করেছিল, আর সেই মূর্তিটা সেই গণেশের মূর্তির পেছনে লুকিয়ে রেখে এসেছিল, যেটা বিঘ্নেশের ছেলে দেখতে পায়। অর্থাৎ ম্যাথিউ তার কথা রেখেছে, সে চুরি করেই ছেড়েছে। আর অবশেষে এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।